সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। বাম দিকে আছেন কলামিস্ট ও রাজনীতিক এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট সাইদ ইকবাল মাহমুদ টিটু। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 23 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের তৃতীয় খণ্ড প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি আসছে। 2011 28% শিক্ষকের পড়ানো মানসম্মত নয়, 5 বিশ্ববিদ্যালয়ে গবেষণা। 2012 কুইক রেন্টালের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠনের দাবি। 2013 লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা। 2014 হাসিনার নাম থাকবে ঘৃণ্যতম স্বৈরশাসকদের কাতারে, ফখরুল। 2015 সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক, অপরজন নিখোঁজ। 2017 ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। 2018 বান্দরবানে বিএনপি সভানেত্রী ও সাধারণ সম্পাদক সহ 80 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। 2019 মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ অবৈধ, হাইকোর্টের রায় বহাল। 2020 লকডাউন বাস্তবায়নে আমরা প্রস্তুত, তাপস। 2021 একটি সার্জিক্যাল মাস্কের দাম 356 টাকা। 2022 পদ্মা সেতুর মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হক ভাই, আমরা 2012 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম কুইক রেন্টালের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠনের দাবি। দৈনিক যুগান্তরের খবর ছিল একটি। কুইক রেন্টাল নামে দুর্নীতির নতুন দুয়ার খুলে দিয়ে শেখ হাসিনা কি শুধু দেশকে ঋণের বোঝায় জর্জরিত করেছিলেন, নাকি কয়েকজন অলিগার্ক সৃষ্টির জন্য শুরু থেকেই তিনি এই প্রকল্পের দিকে ঝুঁকে পড়েছিলেন এবং এটি আসলে কিভাবে বাস্তবায়ন করেছিলেন? আজকে 23 জুন এই ভূখণ্ডের, এই বাংলাদেশ নামক অথবা বঙ্গ অথবা বাংলা, এই ভূখণ্ডের জন্য একটা কলঙ্কিত দিন। 1757 সালের এই 23শে জুন এই দেশটা হিন্দুত্ববাদীরা ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। পুরো ভারত উপমহাদেশকে, ভারতবর্ষকে তুলে দিয়েছিল। সূচনা ছিল, বাট আলটিমেটলি 100 বছরের মধ্যে পুরো ভারতবর্ষ তাদের, যদিও নাম বলে ব্রিটিশরা, আসলে ব্রিটিশরা শাসন করেনি। ব্রিটিশরা তো শাসন করার মতো এত জনসংখ্যা নাই তাদের ব্রিটেনে। হিন্দুত্ববাদীর ব্রাহ্মণরা শাসন করেছে 200 বছর। এই দিনটা আরেকটি কলঙ্কিত দিক হলো, এই দিনে আওয়ামী লীগ নামে ফ্যাসিস্ট একটা দল প্রতিষ্ঠা হয়েছিল। দুটাই বললাম, বাকিগুলো নাই বললাম। এই ফ্যাসিস্টের দিনে প্রতিষ্ঠিত হয়ে তারা এই দিনটার মর্যাদা তারা রাখতে পেরেছে এবং খুব সূক্ষ্মভাবে তাদের দলীয় আদর্শের মর্যাদাটা তারা রেখেছে। সেটা কিরকম আপনি দেখেছেন, গ্রামে গঞ্জে কিংবা বিভিন্ন জায়গায় আগে ডাকাত দল ছিল। ডাকাতের একজন সর্দার থাকতেন, 10-12 জন ওই ডাকাত। একটা হলো আন্তঃজেলার ডাকাত, আবার নিজস্ব জেলায় ডাকাত, এবং বিভিন্ন এলাকার লোকদেরকে এনে ডাকাত দলে ভর্তি করে প্রশিক্ষণ দিয়ে ডাকাত তৈরি করত এবং একজনের নেতৃত্বে ডাকাতি করত। এই উদাহরণটা হুবহু প্রযোজ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ নামক দলটির ক্ষেত্রে। একসময় শেখ মুজিব ছিলেন এই ডাকাত দলের সর্দার। তার দলীয় নেতা, পাতি নেতা সবগুলো মুখ্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, একটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কলকাতায় ওই
যেখানে বাইজিরা ছিল, নাচ গান, এখানে তারা ব্যস্ত ছিল, বিভিন্ন জায়গায় তারা আনন্দ ফুর্তি আরো বাড়াতো। সেই সময় জিয়াউর রহমান কিন্তু যুদ্ধ করেছে, বলেছেন কি উই রিভল্ট। 25শে মার্চ রাত্রে 12টার সময় যখন হানাদার বাহিনী তারা নৃশংসতা শুরু করে, গণহত্যা শুরু করে, কোন রাজনীতিবিদকে এসেছে উই রিভল্ট বলার জন্য, বিদ্রোহ ঘোষণা করার জন্য? শেখ মুজিব গ্রেফতার হয়েছে স্বইচ্ছায়। এটাকে আমি ভুল বলছি? বলতে পারেন না। ওনাকে বলা হয়েছে আপনি চলে যান, স্বাধীনতার ঘোষণা দেন নাই, তোমরা কি আমাকে ফাঁসিতে ঝুলাতে চাও? স্বাধীন দেশের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করব। কিন্তু কোন আহ্বান করে নাই কেউ, জেনে শুনে যে আই এম গোয়িং টু ডাই ইন ফ্রন্ট অফ ফায়ার। জিয়াউর রহমানের কি শক্তি ছিল? যে সৈনিকগুলো ছিল তাদের কাছে অস্ত্র ছিল না। তাদের এই ইস্ট বেঙ্গলের 60% সৈনিকরা পশ্চিম পাকিস্তানে চলে গেছে, শিফট হওয়ার কথা ছিল। জিয়াউর রহমান গ্রেফতার করলেন তার সিওকে উই রিভল্ট বলার পরে। তারপরে কি হলো? সৈনিকরা সেই সিওকে মেরে ফেলল। অনেকে বলে জিয়াউর রহমান মেরেছে। নো, জিয়াউর রহমান হ্যাজ নট কিল্ড। জিয়াউর রহমান কেন মারবে? উনি তো কমান্ডার। কমান্ডার হয়তো তার কমান্ডিং অফিসার মারতে পারেন না টুয়াইস হিসাবে। এটা আর একটা কলঙ্ক যদি কেউ বলে জিয়াউর রহমান মেরেছেন। হ্যাঁ, বিদ্রোহের সময় সৈনিকরা মারবেই, মেরেছেন। জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই স্বাধীনতার ঘোষণাটাও ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুট করেছে, ডাকাতি করেছে। এটাকে আপনি তো বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত একজন উপস্থাপক, আপনি কি ডিনাই করতে পারেন? আমি প্রমাণ দেখাতে পারবো। হাসিনার আমলে, ফ্যাসিস্টের আমলে আমি টকশোতে বলেছি, মন্ত্রীকে বলেছি, পরিকল্পনা মন্ত্রীকে বলেছে, যদি প্রমাণ করতে পারেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়নি, আমি কর্নেল হক ফাঁসিতে ঝুলব। সেই শেখ মুজিবের দল 3.5 বছর দেশটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনার 71 কি করেছে? সব অযোগ্য চোর বাটপারদেরকে প্রশাসনে বসিয়েছে। মনে আছে ড্যাগার মার্কা পাস, তোফায়েল গ্রুপ, রাজ্জাক গ্রুপ, এরা দেশ চালাবে কি লুটতরাজ করার জন্য। শেখ মুজিবের ছেলেকে, যে দেশে কোনো ফরেন কারেন্সি নাই, সে সময় তো রাজভান্ডার ছিল না, দেশের মানুষ খেটে খাওয়া মানুষ, তাদের যে সামান্য করের টাকা, সেই করের টাকা দিয়ে তার ছেলেকে সেই স্যান্ডার্সে পাঠিয়েছে মিলিটারি অফিসার হওয়ার জন্য। যোগ্যতা বলে যায়নি। এখন আসেন কুইক রেন্টাল, এটা একটা ডাকাতি প্রকল্প। এরকম অসংখ্য ডাকাতির প্রকল্প, আওয়ামী লীগের ইতিহাসের ধারাবাহিকতা তাদের দলে। বাংলাদেশে তো প্রচলিত সত্য এটা যে তুই মানুষ না আওয়ামী লীগ, এটা তো শেখ হাসিনার সময় সবাই বলতো, মানে শাসনামলেই এটি প্রচলন হয়ে গেছে, তুই মানুষ না আওয়ামী লীগ। আচ্ছা বলেন, একটা দেশ পরিচালনা করতে গিয়ে, শাসন করতে গিয়ে, ওই দেশটাকে যদি আপনি শুষে খান এবং প্রজেক্ট নেন মানুষকে বেনিফিট দেওয়ার জন্য, বালিশ কাণ্ড, আমাকে কি বলবো আপনাকে, বালিশ কাণ্ড। ৭৫,০০০ টাকা একটা বালিশ, ৭৫,০০০ লক্ষ, এরকম। আপনি কুইক রেন্টালের নামে নসরুল হামিদ বিপুর নামে এক নিকৃষ্ট মানের চরিত্রহীন কাপুরুষ, কি করে নাই, সে কি করেনি আপনি একে বলেন। এবং আদানির হাতে, এবং কি আবার সেটা বিদ্যুৎ আসলো না, সেইটা আবার কি করেছে, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না। হ্যাঁ, এবং এটি আইন করে দাও, হাইকোর্ট থেকে অর্ডার দিল। ওই হাইকোর্টে দখল করেছে তারা। হাইকোর্টে কারা? ওই ক্যাডার বাহিনী, মুজিব কোর্ট বাহিনী। কোন জায়গায় নাই সাইদ ভাই? দেখেন, এক শেখ মুজিবকে প্রমোট করার জন্য তার যতগুলো ছবি ছাপানো হয়েছে বিভিন্ন ভাবে, এটা নিয়ে $1 বিলিয়ন খরচ হয়েছে। অত বইও ছাপা হয়নি মনে হয়। রাসেল কর্নার, ক্যান্টনমেন্টের নাম রাখতে হবে রাসেলের নামে। আতাউল গনি উসমানী, যিনি মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ, উনি ফরগটন চ্যাপ্টার, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কমান্ডার ইন চিফ হিসেবে, তার নামে কোনো ক্যান্টনমেন্ট নাই। রাসেল নামক একটা শিশুর নামে আপনাকে ক্যান্টনমেন্টের নাম রাখতে হবে কেন? হাসিনার কি অবদান স্বাধীনতা যুদ্ধে? সে তো পাকিস্তানিদের নিরাপত্তায়, শুধু নিরাপত্তা বলবেন কেন, ভিআইপি ট্রিটমেন্ট হয়ে সে তার জয়কে নিয়ে, জয় পয়দা হো গিয়া। হ্যাঁ, যখন হাসিনার কথা আপনি ভিডিওতে দেখেন, পাকিস্তানের জিজ্ঞেস করছে, নাম রাখছে তার জয়, বলছে তোমার বাচ্চার নাম কি? আমি তো উর্দু বলতে পারি না, তোম বাচ্চা কা নাম ক্যা হ্যায়, এই ধরনের কিছু একটা হবে আর কি। বলছে জয় রাখা হয়, রাখনে হয়, কোন নমরুদ পয়দা হুয়া। শেখ হাসিনা, আপনি বলছিলেন যে এই দেশটা শাসন করলো। একজন শাসক নিজের দেশকে, যে ভূমিটুকু তিনি শাসন করেন, সেই ভূমিটা যদি শেষ করে দেন, তাহলে তো একসময়
তিনিও তো অস্তিত্বের সংকটে পড়েন, এটি কি শেখ হাসিনা বুঝতে পারেননি? না, দেখেন শেখ হাসিনা কিন্তু একা না। শেখ হাসিনা তো আসলে সে একটা পাপেট ছিল মাত্র। ভারত নামক একটা দেশ আছে, রাক্ষসী দেশ, সন্ত্রাসী দেশ। এই ভারতকে আপনি কোনো, অনেকে বলে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আমি বলি বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী দেশ। যে দেশে নিজের জনগণকে পুড়িয়ে মারা হয়, যে দেশে নিজের জনগণকে গোস্ত খাওয়ার জন্য বাড়ি ঘর তছনছ করে পুড়িয়ে দেওয়া হয়, যে দেশে বুলডোজার দিয়ে সংখ্যালঘুদের গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, যে দেশে বাবার সাথে মেয়েকে দর্শন করা হয়, মায়ের সামনে মেয়েকে দর্শন করা হয়, যে দেশে আপনার নামাজরত অবস্থায় সেই সেজদারত অবস্থায় লাথি মেরে মানুষকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, যে দেশে কাশ্মীরে জঙ্গি নাটক করে হাজার হাজার মানুষকে, ইয়াং জেনারেশনকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, তাদের প্রেসক্রিপশনে হাসিনা এক কদম যাইতে পারতো না তাদের প্রেসক্রিপশন ছাড়া। হাসিনা, শি ওয়াজ ট্রেন্ড উইথ হার সিস্টার ইন ইন্ডিয়া। কারা ট্রেনিং দিয়েছে? কারা? র নামক বিশ্বের অন্যতম সন্ত্রাসী একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। হু আর দে? দে আর ট্রেন্ড বাই মোসাদ। মোসাদ হলো অ্যানাদার টেরোরিস্ট ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি তো এই হাসিনার আমলে ঘরে ঘরে র এজেন্ট তৈরি হয়েছে। আপনি দেখেন কত লক্ষ মাইনরিটি আমাদের দেশে বিভিন্ন পজিশনে, সরকারি বলেন বেসরকারি বলেন, আপনি 25% তারা কোটা কিভাবে নেয় সেক্রেটারিয়েটে। কতজন সেক্রেটারির নাম এখনই দেখেন, কিন্তু মাদ্রাসা বোর্ডেরও দেখেন। আমরা তো মাইনরিটি শব্দটি বিশ্বাস করতে চাই না, বলতে আমাদের দেশে মাইনরিটি বলতে কোনো জিনিস নাই ভাই। কোনো দিন কোনো মানুষের মুখে, মুসলমানের মুখে মাইনরিটি শব্দটা আসে। এটা একটা পলিটিক্যাল ক্লাস্টার। এটা কখন মাইনরিটি হবে? কেন? সবাই সমান। আমরা একই বিষয়ে সাইদ ইকবাল টিটু, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা কুইক রেন্টাল প্রকল্প নিয়ে আলোচনা করছিলাম, আলোচনায় ঢুকছিলাম। কুইক রেন্টালের প্রশ্নে আপনি হয়তো জানেন যে সামিট গ্রুপের যে আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন হয়েছে। এই টোটাল টাকাটা বাংলাদেশের এই কুইক রেন্টাল নামক যে লুটপাটের যে একটা কারখানা তৈরি করা হয়েছে, লুটপাটের যে একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে, এই লুটপাটের ব্যবস্থার মধ্যে সেই বাংলাদেশের আমাদের যে মেহনতি মানুষের যে রক্ত এবং ঘামের যে অর্থ, সেই অর্থ সিঙ্গাপুরে পাচার করেই সে সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন হয়েছে। এবং এই যে কুইক রেন্টালের নামে যে গণ লুটপাট বাংলাদেশের মানুষের অর্থ, সেই লুটপাটের অংশীদার ছিল শেখ হাসিনা নিজে, শেখ রেহানা নিজে, এবং শেখ পরিবারের অনেকেই এই কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থা এবং কুইক রেন্টাল যে, কিন্তু তিনি তো বলছেন যে কুইক রেন্টালের মাধ্যমে তিনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে এখন আর বিদ্যুতের ঘাটতি নেই এবং লোডশেডিং নেই বললেই চলে, সেটি তো তিনি। এবং রাজধানীর হাতিরঝিলে কিন্তু একটি লেজার শো করেছিলেন যে আমরা উদ্বৃত্ত উৎপাদনের, বিদ্যুৎ উৎপাদনের দেশে চলে গেছি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই যে স্বৈরাচারী শাসক, ফ্যাসিস্ট শাসক যারা থাকে, যারা গণবিরোধী শাসকরা সবসময় জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের শো করে থাকে। লেজার শো করে, বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করে, বড় বড় সম্মেলনের আয়োজন করে, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে, ভিন্ন দিকে নিবদ্ধ রাখার জন্য। এই কুইক রেন্টালের নামে আপনি যেই কথাটি শেখ হাসিনা দাবি করতো যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, কয় টাকার বিদ্যুৎ কত টাকায় পৌঁছে দিয়েছে? 2 টাকার বিদ্যুৎ আমরা 10 টাকা 12 টাকায় কিনেছি। তো কুইক রেন্টালের নামে সে আমাদেরকে বাধ্য করেছে। এবং এই 12 টাকার বিদ্যুৎ উৎপাদনের জন্য পে করতে হয়েছে 28 টাকা পর্যন্ত, 28 টাকা পর্যন্ত, এবং সেই টাকা আবার রাষ্ট্রের টাকা। সে আমি 2 টাকার বিদ্যুৎ 12 টাকায় কিনছে আমার জনগণ, আবার এই 12 টাকার বিদ্যুতের দাম সে কুইক রেন্টালের যারা এই লুট সিন্ডিকেটের যারা অংশ, ভারতীয় উপনিবেশিকবাদের যে বাংলাদেশি অংশীদার যারা, তাদের এটাকে আপনার কিনা হচ্ছে 28 টাকা দামে। সেই টাকাটা কোথা থেকে যাচ্ছে? আমার দেশের কোষাগার থেকে তো যাচ্ছে, আমার দেশের ট্রেজারি থেকে যাচ্ছে। তার মানে আমরা দুইভাবে শোষিত হয়েছি। আমার জনগণ সরাসরি তার পকেটের টাকা দিয়েছে এই শোষকদেরকে, আবার আমার দেশের জনগণের করের টাকায় সেই বিদ্যুৎ সরকার কিনে নিয়েছে। তো কুইক রেন্টাল হচ্ছে আমাদের দেশের এবং অনেকগুলো প্রজেক্টে আসলে জঘন্যতম একটি ঘটনা। অনেকগুলো প্রজেক্টে কিন্তু উৎপাদন এখনো হয়নি, কিন্তু এখানে ওই যে ক্যাপাসিটি চার্জ নামে পেমেন্ট করা হয়েছে। তাই না, মিটার, এই বসুর হামিদ বিপু মিটারের বিজনেস করতো।
যে মিটারটার দাম মাত্র মনে করেন 500 টাকা হবে, সেই মিটারের দাম বিক্রি গরিব মানুষের কাছে ঘরে ঘরে যে 5,000 10,000 টাকা পর্যন্ত, 5,000 10,000, আবার মিটারের রিডিং এর আবার সেটা চুরি করতে, টেম্পারিং করতে বলছে, যে যেখানে 500 টাকা বিল হওয়ার কথা এখানে দেখা যাচ্ছে 5,000 টাকা। এবং সেই মিটার টেম্পারিং বিজনেসের সাথে আমাদের ওই যে আপনি যার কথা বলছিলেন, ওই যে পাকিস্তান, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানিদের পরিচর্যায় যার জন্ম হয়েছিল, সেই মিটার রিডিং এর ব্যবসার যে 500 টাকার বিল কারোর 5,000 টাকা হচ্ছে, কারো 1,500 টাকা হচ্ছে, এই যে একটা ব্যবস্থা। পরিবারের প্রত্যেক সদস্যের কি আলাদা আলাদা প্রকল্প ছিল? এদের পরিবারের প্রত্যেক সদস্য দেশের প্রত্যেকটা সেক্টরে কে কোথায় লুটপাট করবে সেটা তাদের মধ্যে বন্টন করা ছিল, যে কোন জায়গা থেকে কে লুটপাট করবে, এবং সেই টাকা আবার সেই টোটাল লুটপাটের একটা অংশ এই যে রাজমাতা, যে মানে কুইন অফ দ্য, মানে ডন অফ দ্য ডনস, ঠিক আছে, নিজে রানী মৌমাছি, কুইন বি, তাকে আবার একটা অংশ দেওয়া একটা পদ্ধতি ছিল। শেখ রেহানাও তাকে কিছু অংশ দিতে হইতো। টিউলিপ সিদ্দিকের নামও এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের করার নামে আমরা সারা পৃথিবীতে যে বিদ্যুৎ কেন্দ্র, এই রাশিয়ার একই ক্ষমতা সম্পন্ন, একই উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় করেছে, আমরা তার 3 গুণ বেশি দামে রাশিয়ার কাছ থেকে অতি উচ্চ স্বরে। ট্রান্সপোর্টেশন কস্ট বা এরকম কিছু কারণে বেড়েছে। ট্রান্সপোর্টেশন কস্ট তো আমাদের অনেক দেশের চেয়ে কম হওয়ার কথা। আমাদের এখানে বড় বড় ভারী যানবাহন, লেবার কস্ট আমাদের এখানে অনেক কম। তাহলে বেড়ে গেল কেন? বেড়ে গেল এই যে একটা বড় অংশ, যে 3 গুণ বেশি দামে যে আমরা, এবং রাশিয়ার স্বাভাবিক অন্য দেশেও এটা ওদের স্টেট টু স্টেট যে চুক্তি হয়, মানে লোন দেওয়ার মাধ্যমে হয়। এই একই ধরনের বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া টার্কিতে করছে কমপক্ষে 7টি, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাতে করেছে, তারপরে ভারতের তামিলনাড়ুতে করেছে। ওই প্রত্যেকটা দেশের যে খরচে করেছে আমাদের কাছ থেকে তার 3 গুণ বেশি টাকা নিয়েছে রাশিয়া। এবং আমরা এই যে এই প্রকল্প ঋণ, রাশিয়ান প্রকল্প ঋণ আমাদের এই প্রত্যেকটা দেশের যে প্রকল্প ঋণ তার চেয়ে বেশি সুদে নেওয়া হয়েছে। আপনি যেটি বললেন, এবং আমি যদি আমার যদি বুঝতে ভুল না হয়, তাহলে যে ঋণটি নিয়েছে সেই ঋণের 2/3 তারা লুট করেছে। তার মানে এটা তো প্রমাণিত সত্য। আপনি 5 আগস্টের পরে ব্রিটেনের যে বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিনে এটার এই ব্যাপারে পরিষ্কার তথ্য উপাত্ত এসেছে। এবং টিউলিপ সিদ্দিকী তো এক পর্যায়ে তাকে যে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ব্রিটেনের মন্ত্রিপরিষদ থেকে, সেটা তো টাইমসের সেই রিপোর্টের কারণে, এবং রিপোর্টটি তো সত্য। কুইক রেন্টালের মাধ্যমে যে লুটপাট করার যে একটা সুন্দর ব্যবস্থা, এই ব্যবস্থাটি উনি মূলত 96 থেকে 2001 সালে, আপনারা তখন শুনেছেন বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে উনি বুঝতে পেরেছেন, শিক্ষা নিয়েছেন। সেই বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট নিয়েও কিন্তু সেই আমলেই দুর্নীতির চরম অভিযোগ উঠেছিল, যে পুরানো যন্ত্রপাতি এবং অতিরিক্ত দামে সরকার এই বিদ্যুৎ কিনছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, কিন্তু সরকার তাকে টাকা দিচ্ছে। সেটারই এক্সটেনশন হচ্ছে আপনার 2000 কুইক রেন্টাল, ঠিক আছে। এবং এবার একেবারে গণহারে গণলুটপাট বলতে এই মানে এই প্রকল্পের চুক্তিগুলো এমন ভাবে করা হয়েছে যে এগুলো বাতিল করাও যাচ্ছে না, এবং এটার ক্যাপাসিটি চার্জ দিতেই হচ্ছে, বর্তমান সরকারকেও দিতে হচ্ছে, যে ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার বা গণতান্ত্রিক সরকার যারা আসবেন তাদেরকেও তো দিতে হবে। তাহলে এটা এই রাষ্ট্র কেন এরকম বছরের পর বছর এটা হচ্ছে এই রাষ্ট্রের, এই জাতির আমাদের দুর্ভাগ্য। যে হক ভাই যেটা বলেছিল যে 23শে জুন 1757 সালে আমাদের পলাশীর আম্রকাননে আমরা একবার স্বাধীনতা হারিয়েছি, আবার আমরা স্বাধীনতার হারানোর জন্য বা আমরা লুণ্ঠিত হওয়ার জন্য আরেক 23 জুনে আওয়ামী লীগের জন্ম হয়েছে। এবং সেই আওয়ামী লীগ আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসেছে ছলে বলে কৌশলে ভারতের সহায়তায়, এবং সেই ভারতের অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের উপরে যে লুটপাটের যে পদ্ধতিগত যে ব্যবস্থাপনা আওয়ামী লীগ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, মানে পদ্ধতিগত লুটপাটের শিকার আমরা হচ্ছি। বের হতে পারবো আমি বিশ্বাস করি, যে এই যেই আইনের মাধ্যমে তাদেরকে যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে, সেই আইনটি আগামী সংসদে এই আইনগুলি বাতিল করতে হবে। এবং জনগণের টাকা, অবশ্যই জনগণের টাকা বছরের পর বছর এভাবে আপনি এই দেশের কিছু অলিগার্ককে আপনি দিতে পারেন না। আমরা একটু হক ভাই আপনার কাছ থেকে শুনে আসি। 2019 সালের একটি খবর, মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ অবৈধ, হাইকোর্টের রায় বহাল। বাংলাদেশ প্রতিদিনের খবর ছিল এটি। সম্প্রতি এক তদন্তে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই অবৈধ মুক্তিযোদ্ধা, এই অবৈধ অভিযুক্ত হয়েছে। এ ব্যাপারে বর্তমান সরকার কোন কোন ধরনের পদক্ষেপ নিতে পারে, বা আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রে ফিরতে চাই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে রাজনৈতিক দলগুলো আসবে তাদেরই বা কি ভূমিকা রাখবার সুযোগ আছে? মুক্তিযুদ্ধ একটা পবিত্র জিনিস, রক্তের সাথে এটা সম্পর্ক, কিন্তু
মুক্তিযুদ্ধ জানতেন বিষয় না। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। সেই সময়ে জেনারেল আতাউল গনি উসমানী এবং আমাদের 17 জন সেক্টর কমান্ডার ছিলেন 11টা সেক্টরে, তারা নিজেরা মুক্তিযোদ্ধাদেরকে পরিচালনা করেছে। দেশের আপামর জনসাধারণ, ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, যারা মুক্তিযুদ্ধ করে সব তো আর্মির নেতৃত্বে হয়েছে, কেউ তার ইন্ডিভিজুয়ালি করে নাই। কনভেনশনাল ওয়ার তো কনভেনশনাল ওয়ার, হ্যাঁ, এর বাইরেও আছে, যেমন মোস্তফা মহসিন মন্টু ভাই যুদ্ধ করেছেন, তারা তো গেরিলা যোদ্ধা। কিন্তু কনভেনশনাল ওয়ারে তো আসলে মিলিটারি থাকতেই হবে। আপনি জেনারেল ওসমানী সার্টিফিকেট দিয়ে গেছেন কারা কারা মুক্তিযোদ্ধা যিনি যুদ্ধ করেছেন এবং কাদের মাধ্যমে সার্টিফিকেট গুলো দিয়েছেন, যারা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। আপনার আন্ডারে 10 জন লোক, আপনি সেটা চিনেন যে কে কে মুক্তিযোদ্ধা, আপনি সার্টিফাই করেছেন হ্যাঁ আমার সাথে মুক্তিযোদ্ধা ছিল। এইভাবে 60,000-এর উপরে কিছু হবে জেনারেল ওসমানী সার্টিফিকেট দিয়ে গেছে। দে আর দ্য ট্রু ফ্রিডম ফাইটার। এখন আপনি কলকাতায় বসে লুটপাট করলেন, মজা খাইলেন, হ্যাঁ, এই 1 কোটি মানুষের জন্য যে সাহায্য সহযোগিতা আসছে এগুলো তো আওয়ামী লীগের মাধ্যমেই বিতরণ হয়েছে। তারা কি মনে করেন তারা এই লোকগুলো খাওয়াইছে? ঠিক মতো খাওয়ায় নাই। এই লুটপাটকারীরাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এই মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের অযোগ্য সন্তানদেরকে প্রশাসনে, মিলিটারিতে, পুলিশে সর্বত্র বসিয়েছে। কোটা আন্দোলন হইল কেন? 30% কোটা মুক্তিযুদ্ধের, যারা মুক্তিযুদ্ধ জীবনও দেখে নাই। একটাই আইন করি, 11 বছর বয়সে আমরা মিলিটারি করি না, আমি তো মিলিটারি একজন অফিসার, 11 বছর বয়সে তাকে কোনো একটা রাইফেলই ধরতে পারবে না, রাইফেল দেখলে রাইফেলের ওজনই তো নিতে পারবে না সে, রাইফেল দেখলেই তো ভয় পাবে। এগুলো সব গোপালী কিংবা তাদের বংশোদ্ভূতদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, লোটাস কামাল শিশু মুক্তিযোদ্ধা, তারপরে ওই যে সমরে জাউল করিম, হ্যাঁ, এরকম অসংখ্য সেক্রেটারি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেক্রেটারি বুয়া সার্টিফিকেট গ্রহণ করলো 2 বছর মুক্তিযুদ্ধ মন্ত্রী যিনি ছিলেন মোকাম্মেল তো সেটা ডাকাত ছিল। সে মুক্তিযুদ্ধ কোথায়? সে তো ছাত্রলীগের পান্ডা, যুবলীগের পান্ডা ছিল। ওই এক মহিলাকে দর্শন করলো, যে বিয়ের, নতুন বিয়ের একটা, আপনি হুমায়ুন আহমেদের বইতে পাবেন তো, এটা লেখা আছে। তো তারা মন্ত্রী হয়ে সমানে সার্টিফিকেট দিয়েছে তাদের দলীয় লোকদের। কেন দিছে? যাতে প্রশাসন এই আওয়ামী লীগ গুন্ডা পান্ডা ছাড়া আর কেউ যাতে ক্ষমতায় না থাকে। জি টিটু ভাই, আপনার কাছ থেকে আরেকটি বিষয় ছোট্ট করে শুনে তা আমরা শেষ করব। 2014 সালের খবর, হাসিনার নাম থাকবে ঘৃণ্যতম স্বৈরাচারদের কাতারে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2014 সালে বলেছিলেন। এখন আসলে তাদের নাম কোথায় আছে? একটি শ্রেণী কিন্তু ইনিয়ে বিনিয়ে এখনো সোনালী পাতায় লিখবার চেষ্টা করছেন বা বলবার চেষ্টা করছেন। একজন রাজনীতিবিদের অন্যতম যোগ্যতা এবং গুণ হচ্ছে উনি ভবিষ্যৎ দেখতে পান। তো আমাদের প্রিয় নেতা উনি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং ওনার সেই দূরদৃষ্টি যে সঠিক ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় তো অনেকে শেখ হাসিনাকে আবারও প্রাসঙ্গিক করবার চেষ্টা করছেন। সবসময় জেনে রাখবেন যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম যে ডাকাত দল বা খুনি গোষ্ঠী, তাদেরও কিছু স্তবক, কিছু সমর্থক থাকে যারা ওই ডাকাতি অথবা খুন খারাপির অথবা লুটপাটের কিছু সুবিধা ভোগ করে। তো সেই ক্ষেত্রে এরকম কিছু লোক তো দেশে থাকতেই পারে, দেশের বাইরেও থাকতে পারে। তারা শেখ হাসিনার মধ্যে দেখার চেষ্টা করলে আসলে কিছু আসে যায় না। শেখ হাসিনার অবস্থান ইতিহাসে নির্ধারিত হয়ে গেছে, সে একজন জঘন্যতম খুনি। মানে আমাদের এখানে আর প্রাসঙ্গিক হবেন না, না, আমি নিঃসন্দেহে বলতে পারি সে আর প্রাসঙ্গিক হবে না। আর শেখ হাসিনা যদি কখনো প্রাসঙ্গিক হয়, বাংলাদেশই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জি টিটু ভাই, একেবারেই ছোট করে জানতে চাইব যে শেখ হাসিনার গত 15 বছরের যে দুঃশাসন, এই জায়গা থেকে সাধারণ জনগণ কিন্তু বিরক্ত হয়েই রাজপথে নামতে বাধ্য হয়েছিল। এখন যারা রাজনীতি করছে তারা কি কোনো শিক্ষা নিয়েছে? তাদের আচরণে কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন, না সেই একই শুধু ব্যক্তি বদল হয়েছে? কিছুটা তো চেঞ্জ অবশ্যই পরিবর্তন হয়েছে। একদম আওয়ামী লীগের মতো তো আর নাই দেশ, কিন্তু সেটা সবেমাত্র শুরু। এটি তো ধীরে ধীরে বাড়বে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী সেটি বাড়বে না। আমাদের রাষ্ট্র এই মুহূর্তে যথেষ্ট সংগঠিত নয়, কারণ আপনি জানেন যে গত 15 বছর 16 বছরে এই রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রের সমস্ত কাঠামোই নেই, রাষ্ট্র কাঠামো, এটা রাষ্ট্র কাঠামোর দুর্বলতা। আমরা বিশ্বাস করি আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব গ্রহণ করার পরে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠন করা এবং জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক অঙ্গীকার জনগণের জন্য বাংলাদেশ গড়ে তোলা, সবার আগে বাংলাদেশ, এই অঙ্গীকারের ভিত্তিতে আওয়ামী লীগের যে কালচার, সেই কালচার থেকে, আওয়ামী সংস্কৃতি থেকে, আওয়ামী লুটপাটের সংস্কৃতি থেকে, আওয়ামী দখলদারিত্বের সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও কিন্তু আপনাদের দলের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে সেম অ্যাক্টিভিটিসের কারণে। এটাকে আপনি বরং ব্যবস্থা নিতে হচ্ছে, এটার মধ্যে দিয়ে আমরা এটাই প্রমাণ করেছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা জনাব তারেক রহমান কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ এখনো করেননি এবং ভবিষ্যতে, এবং এটি স্বীকার করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে কিন্তু বার্তাটি যাচ্ছে যে একই তো বদল হলো ব্যক্তির বদল, বা এই যে আমরা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তাদেরকে আমরা কিন্তু, রাষ্ট্রকে আমার নেতা বারবার আহ্বান জানিয়েছে যে রাষ্ট্র যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, প্রচলিত আইনে ব্যবস্থা নেয়। হক ভাই, আসলে রাজনৈতিক নেতাদের তো শিক্ষা নেওয়া জরুরি আগামীর যে প্রত্যাশিত বাংলাদেশ সেই জায়গার জন্য। আপনি কি মনে করেন? ছোট্ট করে শিক্ষা নেওয়া একটা জিনিস হলো এমন, একবার যদি চরিত্র খারাপ হয়ে যায় তখন কিন্তু তারে আর সুশিক্ষা দিলেও সে চোর মানে না, ধর্মের কাহিনী একটা কথা আছে না। তবে বিএনপি কিন্তু ভালো স্ট্যান্ড নিয়েছে। এবার দেখলাম আল্লাহর রহমতে লিডার তারেক রহমান ঘোষণা করেছেন দুর্নীতিগ্রস্ত যারা অবৈধ অর্থের মালিক তাদেরকে নমিনেশন দেওয়া হবে না। বলেছেন উনি, কি আমি ঠকি বলেছি? যারা দুর্নীতিগ্রস্ত, অবৈধ অর্থের মালিক এবং বিভিন্ন ব্যাড রেকর্ড আছে তাদেরকে দেওয়া হবে না। আমি খুব ভালো দিনের অপেক্ষা করছি। এই ঘোষণাটা যদি বাস্তবায়ন হয়, এই ঘোষণা বলবৎ হয় এবং এটা যদি অনুসরণ করে আগামী 300 আসনে নির্বাচনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক মানুষকে যদি, যোগ্য নেতাদেরকে যদি নমিনেশন দেওয়া হয়, দেশের চেহারা টোটালি পাল্টে যাবে। কেন জানেন? একটা কারণে, তখন আর এই আমলারা তাদের উপরে ডমিনেট করতে পারবে না। আমরা সেই প্রত্যাশা করি। কর্নেল আব্দুল হক, আপনাকে ধন্যবাদ। সাইদ ইকবাল মাহমুদ টিটু, আপনাকেও ধন্যবাদ। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, যার মাধ্যমে রাষ্ট্র তাদের অধিকার নিশ্চিত করবে, প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশে আমরা দেশ ও জাতি গঠনে সাধ্যমতো ভূমিকা রাখি। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।